তো গাইস জেন 5 সিজন 2 এর যদি কথায় আসি, এটাই সিরিজটির একটা ছোট্ট করে রিভিউ এটাই আমি দিতে যাবো যে ঠিক আছে, কোনো ব্যাপার না। জেন 5 সিজন 2 নিয়ে যদি কেউ না জেনে থাকো তাহলে এটাই কথা হচ্ছে, জেন 5 সিজন 2 হচ্ছে দ্য ভয়েজের সিজন 5 বিল্ড আপ করার জন্য এই সিরিজটাকে বানানো হয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একদিক থেকেও মনে হয়, কারণ চারিদিকে সমস্ত ক্যারেক্টারও শেষ হয়ে যায় বিলি বুচারের সাইডেও আর হোমল্যান্ডারের সাইডেও। তো ঠিকঠাকভাবে বলে ওঠা যায় না যে হ্যাঁ এখন কি করবে কি না করবে, বাট সেই দিকে যদি আমি না যাই, পুরোপুরিভাবে যদি আমি সিজনের দিকে আসি, এই সিজনের মেন থিমই থাকে গাইজ দ্য প্রজেক্ট ওডিসা। এবং প্রজেক্ট ওডিসাটা কি বেসিক্যালি যদি খুব ছোট্ট করে যদি বলা যায়, তাহলে গোডল কিং নামে একজন বিজ্ঞানী ছিল, যিনি আই থিঙ্ক সামথিং, আমি সালটা ভুলে গেলাম, 1965 বা সামথিং এরকম টাইম থেকে তারা রিসার্চ করতে শুরু করে। তাদের একটা এক্সপেরিমেন্ট ছিল ওই একই জিনিস, স্যুপ বানানো আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য। বাট আসলে সেটা মানুষদেরকে বলা হয়, বোঝানো হয়, বাট বেসিক্যালি তাদের এটাই থাকে যে তারা স্যুপের সংখ্যাটা বাড়াবে এবং মানুষের সংখ্যাটা কমিয়ে দেবে আস্তে আস্তে, তারা রাজ করবে। এবং গোডল কিং এই সিরিজের মাঝে একটা জায়গায় বলেও যে আমরা এখনও মানুষের সেই লেভেলে আসতে পারিনি। মানুষ যদি এখনও চায়, তাদের হাতিয়ার জাস্ট লাইক বন্দুক, গানস, বোমস, এগুলো দিয়ে আমাদের পুরো ছিন্ন ভিন্ন উড়িয়ে দিতে পারে, আমাদের অস্তিত্ব একেবারে নাই হয়ে যাবে। তো আমাদেরকে আরও পাওয়ারফুল হতে হবে। তো প্রজেক্ট ওডিসাই সেম এরকম একটা জিনিস, যেখানে প্রত্যেকটা স্যুপ তাদের ট্রেনিংয়ের পর তাদের প্রাইমে যাবে, তাদের পাওয়ারটাকে প্রাইম ইউজ করতে পারবে। জাস্ট লাইক এখন হঠাৎ যদি কাউকে থরের পাওয়ার দেওয়া হয়, সে কিন্তু থরের মতো ফাইট করতে পারবে না। থর যেহেতু এক্সপেরিয়েন্সড, সে অনেকভাবে ইউজ করেছে বিজলির পাওয়ার, ওই ভালো করে বুঝবে যে হ্যাঁ কীভাবে কি ইউজ করতে হবে, ওই কিন্তু জিতেবে। জাস্ট লাইক সেরকম পাওয়ার তো সবার কাছে আছে, কিন্তু এক্সপিরিয়েন্স, ম্যাচুরিটি বা প্রাইম নিয়ে বা ফুল একদম তোমার যত পোটেনশিয়াল আছে তত পোটেনশিয়াল নিয়ে তুমি পাওয়ারটাকে ইউজ করো। আর আমরা যখন নিজেদের সংখ্যা বাড়িয়ে নেবো আস্তে আস্তে, বা নিজেদের যখন পাওয়ার আমরা ভালোভাবে ইউজ করতে শুরু করে দেবো, তখন আমরা মানুষদের বিরুদ্ধে বা হিউম্যানিটির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এটাই হচ্ছে টিম ওডিসা বা টিম ওডিসা প্রজেক্ট এক কথায় বলতে গেলে। বা গোডল কিং অ্যাজ এ সাইফার, যেটা আমরা সিরিজে দেখেছি, তার মেন মোটিভ, উদ্দেশ্য। তারপর ওই যে বলে যে ভালোর মধ্যেও কিছু কিছু খারাপের মধ্যেও কিছু কিছু ভালো লুকিয়ে থাকে, বা ভালোর মধ্যেও কিছু কিছু খারাপ লুকিয়ে থাকে। তো সেখানেই সেই খারাপের মধ্যেই ধরো ম্যারি আমাদের মেন যে ক্যারেক্টার, যে চায়, তাদের ওরকম মোটিভ থাকে না, এক কথায় মানুষ ভালো, সবাই একসাথেই থাকবো। কারণ বেশিরভাগই যদি আমরা স্টারলাইট টাইপের যদি আমরা সুপার হিরোর ব্যাকগ্রাউন্ড দেখতে যাই, বা তাদের যদি আমরা ম্যাচুরিটির দিকে একটু ঢুকি, তাদের একটাই ট্রমা যে কেন আমাদের মা বাবা আমাদেরকে স্যুপ বানালো, আমরা ঠিকই ছিলাম, নর্মাল ছিলাম, হালকা কিছু ফেমের জন্য, হালকা কিছু টাকার জন্য কেন আমাদের মা বাবা আমাদেরকে স্যুপ বানালো। কিছু কিছু স্যুপের এটাই ট্রমাটাইজ জিনিস থাকে, তাদেরও সেটাই থাকে। কারণ তারা ছোটোবেলায় যখন তাদের পাওয়ার কন্ট্রোল করতে পারে না, তারা ভুলবশত তাদের মা বাবাকে মেরে ফেলে, বা তাদের ক্লোজ অনদেরকে তারা মেরে ফেলে, যেটা আমরা ম্যারির ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি। যার জন্য তার বোন তার সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, কারণ ম্যারি তার পাওয়ার ভুলভাবে ইউজ করতে গিয়ে তার মা বাবাকে মেরে ফেলো। তো তার জন্য সে একদমই এই জিনিসগুলো খুব পছন্দ করে না। হ্যাঁ, সেটা এখন তার জীবন, তাকে সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে চলতে হচ্ছে, বাট বেসিক্যালি তাকে তো এখন তার জীবন নিয়েই চলতে হবে। তো সে এই টিম ওডিসা এই প্রজেক্টটাকে যখন জানতে পারে, সে এটাকে পছন্দ করে না, আর এটাকে পুরোপুরিভাবে আটকানোর চেষ্টা করে। আর এখানে আটকাতে গিয়েই দেখতে পারে যে গোডল কিং যে ইউনিভার্সিটি যার নামে বানানো হয়েছিল সেই বিজ্ঞানীকে, সেই বিজ্ঞানী এখনও বেঁচে রয়েছে। কিভাবে? তারা অ্যাজ এ সাইফার যে ভিলেনটাকে চিনতো, আই থিঙ্ক ইউনিভার্সিটিতে তাদের নতুন প্রফেসর ডিন, সে আই থিঙ্ক সাইফার হিসেবে ছিল, তার বাড়িতে তদন্ত করতে গিয়ে তারা দেখতে পারে একটা প্যারালাইসিস হয়ে একটা বুড়া পড়ে রয়েছে, এবং আরও তদন্ত করে জানতে পারে যে আসলে সেই গোডল কিং। তখন তারা প্রথমত ভাবে যে গোডল কিংকে হয়তো আটকে রেখেছে, আর সাইফারের এই সমস্ত মোটিভ। তারপরে তারা সেই গোডল কিংকে তারা বাঁচানোর চেষ্টা করে এবং সাইফারকে তারা মারার চেষ্টা করে। এবং ম্যারি ততক্ষণে সাইফারের ট্রেনিংয়ে এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে অলরেডি সে কোনো মরা ব্যক্তিকে বাঁচাতে পারছে, বা কারো পাওয়ার যদি চলে যায় তার পাওয়ার তাকে ফেরাতে পারছে, এতটাই পাওয়ারফুল হয়ে গেছে ম্যারি। এবং এরকমও তাকে আশা দেওয়া হয় যে হোমল্যান্ডের থেকেও পাওয়ারফুল সে হয়ে যাবে। আর সিরিজ কিউরিসিটি রাখে যে হ্যাঁ কী হবে না হবে। বাট তারপরে গিয়ে কী হয় যে তারপরে যখন তারা গোডল কিংকে পুরোপুরিভাবে তার সমস্ত ব্লাড সেল, তার সমস্ত শরীরের সেল, সমস্ত কিছু হিল করে দেয়, সমস্ত কিছু ঠিক করে যায়, গোডল কিং যখন ঠিক হয়ে যায়, তখন
তারা রিয়েলাইজেশন করতে পারে যে আসলে সাইফার জাস্ট তার রাইট হ্যান্ড। আসলে গোডল কিংয়েরই কিছু পাওয়ার আছে, মাইন্ড ওয়াশের পাওয়ার। আই থিঙ্ক সে সবার মাইন্ড কন্ট্রোল করতে পারে, সে সমস্ত স্যুপকে কন্ট্রোল করতে পারবে, তার উপর কেউ কোনো পাওয়ার ইউজ করতে পারবে না। সে সমস্ত স্যুপের মাথার মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে কন্ট্রোল করবে, সে যা বলবে সে তাই বলবে, সে যা করবে সেও তাই করবে, এতটা পাওয়ারফুল সেই গডল কিং। তখন তারা রিয়েলাইজ করতে পারে যে সাইফার জাস্ট রাইট হ্যান্ড, আসলে মেন ভিলেন আমাদের গডল কিংয়ে। তারপরে আমরা এখানে এটা দেখতে পারি সিজন 5-এ আন্ড্রের বাবা যে মারা গিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল সিজন 5-এ, তাকে নিয়েও একটা ইমোশনাল ইম্প্যাক্ট এই সিরিজে পড়ে, যার জন্য অনেকটা এই সিরিজে আমরা সমস্ত ক্যারেক্টারকে এই জিনিসগুলোকে আটকাতে দেখতে পারি। আসলে মেন রিজন আন্ড্রেই থাকে, তাছাড়া সবাই নিজেদের মতো পালিয়ে যেতে চেয়েছিল, লুকিয়ে থাকতে চেয়েছিল। আন্ড্রের স্যাক্রিফাইসটাই তাদেরকে টেনে নিয়ে আসে এই সিজন 2-তে, যে না এই জিনিসগুলোকে আটকাতে হবে, নাহলে নেক্সট টাইম আরও আন্ড্রের মতো অনেক ভালো ভালো লোকজন বা মানুষ মারা যাবে। তো সেখানে আন্ড্রের যে পাওয়ার ছিল বা আন্ড্রের বাবার যে পাওয়ার ছিল, তার যে একটা ভাইব্রেশন পাওয়ার, বা সেটাতে গডল কিং তার মাইন্ড কন্ট্রোল করতে পারতো না, তার মাইন্ডে আসতে পারতো না। তো এটা ছিল একটা ইন্টারেস্টিং জিনিস। তো তাদেরকে নিয়ে সে ম্যারি এক কথায় গডল কিংকে ফিনিশ করে দেয়। এবার এখানে আমার একটা ডিসঅ্যাপয়েন্টেড এর জন্যই আছে যে একজন মানুষ, একজন বিজ্ঞানী এত বছর ধরে রিসার্চ করে এসছে, এত জিনিস ধরে এসেছে, নিজের মাইন্ড দিয়ে আরেকজনকে কন্ট্রোল করছে, সে আবার আরও আদার্সকে কন্ট্রোল করছে। জাস্ট লাইক তোমরা যদি মার্বেল দেখে দেখো, মার্বেলে যে আমাদের প্রফেসর এক্স থাকে, যে চেয়ারে বসে থাকে, মাইন্ডে সবাইকে কন্ট্রোল করে, সবার সাথে কথা বলে, জাস্ট লাইক সেরকমই পাওয়ার ধরতে পারো। তো এত বছর ধরে রিসার্চ করছে, এত পাওয়ারফুল, সে এটুকু ভেবে রাখবে না যে আমি আমার টিম, আমার যে প্রজেক্ট ওডেসা, সেখানে যে আমি ম্যারিকে প্রাইমে নিয়ে যাচ্ছি বা তার সাথে আমার জমছে না, হচ্ছে না সিরিজের শুরু থেকেই। তো সে যদি আমার বিরুদ্ধে চলে আসে তাহলে আমি কি করব? তার জন্য তো আমার একটা ব্যবস্থা করে রাখা উচিত। সেটা সে ভেবে রাখবে না, অবভিয়াসলি সেটা সে ভেবে রাখবে, কিন্তু এই সিরিজে তো তাই দেখতে পারি, তার কাছে কোনো প্রিপেয়ার্ডই কোনো কিছু থাকে না, তার কাছে কোনো কিছু থাকেই না। ম্যারি এসে তাকে ইজিলি, আর দ্য বয়েজ সিরিজ যারা জানো তারা জানো কি ব্রুটালিটিভাবে সিন এখানে আসে, জাস্ট মাঝখান থেকে বুম করে ম্যারি তাকে, আর ম্যারি পাওয়ার তুমি জানো যে ম্যারি ব্লাড কন্ট্রোল করতে পারে, তোমার ভেতরে ব্লাড কন্ট্রোল করে তোমাকে জাস্ট ভেতর থেকে ফাটিয়ে দেবে, জাস্ট এটা বেলুনের মতো, এটা হচ্ছে, আর অনেক কিছু করতে পারে ম্যারি। তো জাস্ট তাকে ফাটিয়ে দিল। তো আমার ওখানে জাস্টিফাই লাগলো না, আমি ভাবলাম যে প্রাইমে গেছে, গডল কিংয়ের এরকম একটা মোটিভ ছিল যে আমি কমজোর সুপকেও বাঁচিয়ে রাখবো না, তোমার পাওয়ার আছে, তুমি প্রুফ করো যে হ্যাঁ তুমি তোমার পাওয়ারের প্রাইমে গেছো, তো ভবিষ্যতে যদি মানুষদের সাথে যুদ্ধ লাগে বা জাং হয়, তাহলে তুমি আমাদেরকে হেল্প করতে পারবে, আমাদেরকে সেই যুদ্ধে 2% 3%ও দিতে পারবে, তুমি নিজেকে প্রুফ করো, আমি তোমাকে মারবো না। তাদেরকেও মেরে ফেলছিল। তো সমস্ত কিছু মোটিভের জন্য এখন গডল কিংকে আটকাতে হবে, এবং সেখানে আটকাতেও যায়। আর আমি আই থিঙ্ক ভাবি যে তারা হয়তো আটকাতেও পারবে না, তারা হয়তো পালিয়ে যাবে। সিজন 5-এ গিয়ে আমরা হয়তো গডল কিংকে হোমল্যান্ডার সাইডে দেখবো, আর এদিকে বিলি বুচার থাকবে। কি হবে? আরও আমার টেন্সড হয়ে গেল যে এমনিতে আমরা কমিকে জানি যে প্রায় 140টা বা 150টার মতো সুপার হিরো বিলি বুচারের সামনে থাকবে, আর বিলি বুচার একা থাকবে 1 ভার্সেস 150টা সুপার হিরো, আমরা কমিকের যেটা রেফারেন্স আমরা পেয়েছি। তারপরে যদি আবার গডল কিং অ্যাড হয়ে যায়, তাহলে সিরিজ কি ইনসেন হবে, দ্য সিজন 5 সিরিজটা কতটা ইন্টারেস্টিং জায়গায় মনেও হয়। বাট এত 8টা এপিসোড, 7টা এপিসোড ধরে একটা ভিলেনকে এতটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা, এতটা কিউরিসিটি নিয়ে, আর লাস্ট এপিসোডে এসে মেন ক্যারেক্টার এসে জাস্ট তাকে ফাটিয়ে দিল, মানে হোয়াট দ্য ফাক। আমি মানে কিছু বুঝলাম না কি করলো না করলো, মানে কিছু কিছু টাইমে সত্যি অবাক হই যে রোলেক্স, বিক্রম এরকম ক্যারেক্টার বানিয়েও লোকে তারপরে কি মুভি বানায়। আবার দ্য বয়েজের মতো সিরিজ, যার এক একটা সেকেন্ডও আমি কাটতে চাই না, এরকম সিরিজ বানানোর পরেও এরকম সিরিজ বানানো যায়। তো জানি না মাথায় কি চলে সবার, কি বা হালকা সাম কিছু রিজনের জন্য এগুলো করে কি না করে, আমিও খুব খুব কনফিউজড। আর আমি হালকা ডিসঅ্যাপয়েন্টেড। আই থিঙ্ক গডল এরকম যদি হতো যে হ্যাঁ, আমার যেটা এক্সপিরিয়েন্স, যে ধরো গডল কিংকে কেউ মারতে পারলো না, গডল কিং দ্য বয়েজ সিজন 5-এ আছে, আর সিজন 5-এ থাকার পর হোমল্যান্ডারের সাথে তারা এক হয়ে গেছে। বাট হোমল্যান্ডারের ওই জিনিসটা সহ্য হচ্ছে না, কারণ হোমল্যান্ডার তো চায় না ওর থেকে পাওয়ারফুল কেউ হোক, বা 7-এ ওই হেড থাকুক। তো মানে গডল কিং হয়তো তাকে আদেশ করছে এটা করো ওটা করো, হোমল্যান্ডারের সহ্য হচ্ছে না, হোমল্যান্ডার আর গডল কিংয়ের একটা ক্ল্যাশ লেগে গেল, ওটার সুযোগ আবার বিলি বুচার উঠালো, মজা চলে আসতো, মজা। আর সেখানে হোমল্যান্ডার হয়তো পেলে দিল আমাদের গডল কিংকে, তাও হতো, হোমল্যান্ডারের কাছে মরতো,
জাস্টিফাই লাগতো। একটা ক্যারেক্টার তুমি এতটা পাওয়ারফুল বানাচ্ছ, এতটা ইনসেনভাবে দেখাচ্ছ, আর সিরিয়াসলি এইভাবে তাকে মেরে ফেললো। আর আমার ভিডিও এই অবধি দেখে থাকো, তো কি কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। আর আসি নেক্সট ভিডিওতে।